Today I'm gonna share fucking 10 clear IELTS speaking tips. যেই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনারা খুব সুন্দর একটা স্কোর করতে পারবেন। ব্যান্ড 8 পেতে পারেন। ওকে? সো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনার লেভেল 4 থেকে 8 এ চলে যাবে। ওকে। সো কিভাবে আমরা শুরু করতে পারি? আগে আমাদের দেখতে হবে ব্যান্ড 8 এর জন্য কিভাবে আমাদেরকে নাম্বার দিবে। এখন দেখেন ফ্লুয়েন্সি কোহেরেন্স অর্থাৎ আপনার কথা সাবলীল ও সংযুক্ত হচ্ছে কিনা এটা দেখবে তারা। ঠিক আছে? ফ্লুয়েন্সি এটা একে থাকে। অবশ্যই আপনার একটা ফ্লোনেস বজায় রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ভোক্যাবুলারির বৈচিত্র্য। মানে কত সুন্দরভাবে ডিফারেন্ট ভোক্যাবুলারি আপনি ইনক্লুড করতে পারছেন, এটা কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ওকে? অ্যান্ড হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি। অবশ্যই আপনার গ্রামাটিক্যাল সঠিক করতে হবে। এখানে 25% মার্ক থাকে। ঠিক আছে? আচ্ছা। প্রনাউন্সিয়েশন উচ্চারণ সঠিক কিনা সেটা কিন্তু তারা যাচাই করবে, দেখবে যে আপনার উচ্চারণটা ক্লিয়ার কিনা, নট অ্যাকসেন্ট। এখানে অ্যাকসেন্ট কোনো ম্যাটার করছে না। আপনার উচ্চারণ বিষয়টা আলাদা, যে আপনি তাদেরকে বিষয়টা স্পষ্ট আপনি বলেছেন কিনা সেটা কিন্তু তারা দেখবে। ওকে? অস্পষ্ট অ্যান্সারগুলো তারা নাম্বার কেটে দিবে, অর্থাৎ 25% মার্ক এখানেও আছে। তো 25, 25, 25, 25, সো 100% মার্কস হলো এর উপরেই ডিপেন্ড করবে। ওকে? আচ্ছা, এখানে ভয়ের কিছু কারণে আমরা অনেকগুলো ভুল করে থাকি। সো সেই ভুলগুলো আমরা আগে জানবো। দেন হচ্ছে আমি সেই কিলার টিপসগুলো আপনাদের সামনে হাজির করব। তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। লাস্টের টিপস অসাধারণ। লাস্টেরটা অসাধারণ। ঠিক আছে? তো আমরা টিপসের আগে কিছু কমন মিস্টেক দেখি। ৫ টা যেসব কমন মিস্টেক আমরা করে থাকি সেগুলো একবার দেখে নিই। ঠিক আছে? ওকে। তো IELTS স্পিকিং এর ৫ টি কমন মিস্টেক যেগুলো আছে, ১ নাম্বারে যেটা, সেটা হলো একদম মুখস্থ উত্তর দেওয়া। আমি অনেককেই আরকি মক টেস্ট নিয়ে দেখেছি, বা আমার অলরেডি তারা অনেক জায়গায় পড়েছে, বা অনেক স্টুডেন্ট আছে। তো একই উত্তর দেয়। যেমন আমি যদি বলি যে, "হোয়ার ডু ইউ কাম ফ্রম?" তো তারা বলে যে, নর্দার্ন পার্ট অফ দ্য বাংলাদেশ। আবার "কেমন আছো?" যে, "বাই দ্য গ্রেস অলমাইটি আল্লাহ।" মানে সেইম অ্যান্সার কিন্তু সবাই দিচ্ছে। যখন এই সেম অ্যান্সারগুলো তারা শুনে, তখন তারা বুঝে যে এই ব্যক্তি অ্যান্সার মুখস্থ করে, নট তারা নিজের মতো ন্যাচারালি বলে। তো দেখেন এতে কিন্তু নাম্বারটা কমে যায়। ঠিক আছে? একদম মুখস্থ অ্যান্সার দেওয়া যাবে না। এবং দেখেন আরো একটা উদাহরণ আমি দিয়ে রাখি। যেমন আপনাকে জিজ্ঞেস করল যে, "হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম?" আপনি যদি বলেন যে, "ইন মাই ফ্রি টাইম আই রিড বুকস বিকজ বুকস আর এ সোর্স অফ নলেজ অ্যান্ড দে ইমপ্রুভ মাই ভোকাবুলারি।" এইটা কোনো অ্যান্সার হলো? বলেন। এটা কিন্তু একদম মুখস্থর মতো শোনায়। সো আপনি যদিও মুখস্থ বলেননি, তারপরেও এটা মুখস্থর মতো হয়ে যাচ্ছে, তারা এটা ধরে নিবে। সো নাম্বার কিন্তু এখানে কমে যাবে। আচ্ছা, দুর্বল ভাববে আপনাকে, ঠিক আছে? এটা একটা নরমাল অ্যান্সার। দেখেন এখানে সঠিক অ্যান্সারটা হবে কি? যে, "ইন মাই ফ্রি টাইম আই ইউজুয়ালি লাইক টু রিড নভেলস। রিসেন্টলি আই রিড a mystery novel that was really exciting. And I also enjoy gardening sometimes when the weather is nice." সো দেখেন এটা কিন্তু আসলে স্বাভাবিকভাবে যে একটা ব্যক্তিগত মানে প্রত্যাশা করে তারা যে এরকম অ্যান্সার আপনি দিবেন। ঠিক আছে? তো আপনি রিলেটেড অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, তাহলে একদম মুখস্থ অ্যান্সার দেওয়া যাবে না। দেন হচ্ছে একই শব্দ বারবার ব্যবহার করা। ২ নাম্বার, একই শব্দ বারবার ব্যবহার করা। অনেকেই আসলে এই কাজটা মাম্বেলিং করেন, বা এক বিষয়টা থেকে আগাইতেই চান না। আই বিলিভ একই শব্দ আপনারা বেশি আ মানে ইউজ করেন। ঠিক আছে? তো ভোকাবুলারি বৈচিত্র্য দেখানোর চেষ্টা করতে হবে। মানে এখানে ভিন্নতা, ডিফারেন্স, আপনি যে অনেক কিছু জানেন সেটা আপনাকে শো অফ করতে হবে। ঠিক আছে? যেমন উদাহরণ দিয়ে বলা যাক যে, "I think traveling is good. I think it helps people relax. I think everyone should travel." এভাবে আমরা বলি, অনেকেই বলি। বাট এটা বলা উচিত "I believe", দেখেন "I think" এর জায়গায় আমরা "I believe travel is beneficial as it helps people to relax. In fact, exploring new places can also broaden one's perspective." তাহলে দেখেন আমি বিশ্বাস করি যে ট্রাভেলটা আসলে একটা বেনিফিশিয়াল, এটা পিপলদেরকে কি করে? রিল্যাক্স করতে সাহায্য করে প্রকৃতপক্ষে। তাহলে দেখেন এই যে কথাটা যে আমরা "আই থিংক", "আই বিলিভ" থেকে বেরিয়ে কিন্তু অন্যান্য কিছু লিঙ্কিং ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে ৩ নাম্বার যে বেশি ছোট উত্তর দেওয়া। অনেকে বেশি ছোট অ্যান্সার দিয়ে ফেলেন। এটা কিন্তু আসলে সীমাবদ্ধতা বোঝায়, বা আপনার দুর্বলতাকে প্রকাশ করে। ঠিক আছে? সো আপনাকে একটু ব্রডেন করতে হবে। সাপোজ দেখেন প্রশ্ন করল যে, "ক্যান ইউ ডেসক্রাইব ইউর হোম টাউন?" আপনি বললেন যে, "ইটস এ বিগ অ্যান্ড নাইস।" নাম্বার পাবেন? বলেন, আপনিই বলেন। আপনি তো একজন আপনি এক্সামিনার না। আপনি একজন ক্যান্ডিডেট হয়েও বুঝতে পারছেন যে এখানে নাম্বারটা কম আসবে। কারণ এখানে আরো কিছু বলা যেত। যেহেতু ডিসক্রাইব করতে বলেছে, একটু তো বড় বলতেই হবে।
সো এভাবে বলা যেতে পারে যে, "মাই হোম টাউন ইজ এ ভাইব্রেন্ট অ্যান্ড বাস্টলিং সিটি ইন এ মিক্স মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল কালচার। ইট হ্যাজ বিউটিফুল পার্কস, historic landmarks and lively community atmosphere. The food here is especially famous." এভাবে কিন্তু আপনি বাসায় ২-১ বার প্র্যাকটিস করলে কিন্তু বলতে পারবেন। ঠিক আছে? দেন হচ্ছে আমরা আরেকটা বিষয় কাজ করি, সেটা হচ্ছে শব্দের উচ্চারণ ভুল করি। শব্দের উচ্চারণে ভুল করি। এটা অনেকেই করি। এটা সবচেয়ে বড় একটা মিস্টেক, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে, "She live in a big house." আমরা কিন্তু হাউস বলি। বাট এটা কিন্তু ভুল। হাউস না, হাউস হবে, হাউস। সো "She lives in a big house." এটা হবে আমার উচ্চারণ। ঠিক আছে? হাউস এটা আমরা সবাই জেনে আসছি। বাট আমাদের অ্যাকচুয়ালি উচ্চারণ হবে হাউস, হাউস। আর যদি আপনারা এইভাবে ভুল করেন, তাহলে নাম্বার কিন্তু আরো কমে যাবে। ঠিক আছে? সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো আমি আমার স্টুডেন্টদেরকে এটা বলি যে, আ যারা আসলে কিছু যেই কমন যেসব ওয়ার্ড আছে সেগুলো আ মানে উচ্চারণের জন্য মাসলগুলো আরকি রিল্যাক্স করার জন্য কিছু এক্সারসাইজও দেই। আবার এগুলো শিখতে হবে। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে। তো এইভাবে আপনারাও করবেন, তাহলে দেখবেন যে ভালো একটা স্কোর করতে পারবেন। এরপরে নাম্বার 5 যেই ভুলটা করি আমরা, যে সঠিক গ্রামারের অভাব কিন্তু আমাদের ভেতরে থেকে যায়। সো সঠিক গ্রামার কিন্তু আমরা মানে বলতে পারি না। সঠিক গ্রামারে বলতে পারি না। সো এখানে কিন্তু 25% মার্ক আছে। সো দেখেন, এখানে আসলে সাপোজ প্রশ্ন আপনাকে বলল যে, "হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক?" এখন আপনি অ্যান্সার দিলেন যে, "I liking sunny weather because it make me happy." তো আসলে এখানে ভুলটা কোথায় করেছেন? দেখেন, লাইকিং এটা কোনো উত্তর হলো বলেন? লাইকিং এটা কোনো অ্যান্সার হলো? এটা স্লিপ অফ টাং এর জন্য হতে পারে, মানছি, বাট এগুলো ঠিক করতে হবে। ঠিক আছে? আবার অনেক জায়গায় আপনারা অনেক বড় মিস্টেকও করে ফেলেন গ্রামারের। বা টেন্সে মিস্টেক করে ফেলেন। সেগুলো আগে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? যেমন এর সঠিক অ্যান্সার কি হতে পারে যে, "I like sunny weather because it makes me happy." তাহলে দেখেন, মেক বলছিলেন, এখানে মেক্স। লাইকিং বলছিলেন, এখানে লাইক। সো কোথায় এস দিতে হবে, কোথায় আইএনজি যোগ করতে হবে, ছোটখাটো মিস্টেককে কিন্তু তারা বড় করে ধরবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি সেই ক্লার টিপস। সেই ফাকিং ক্লার টিপসগুলো কি সেগুলো আমরা দেখব এখন। ওকে? আচ্ছা, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আমার Facebook পেজটা ঘুরে আসতে পারেন। স্পিকিং এর আরো এক্সট্রা কোনো টিপস পেতে গেলে অবশ্যই আমার Facebook পেজ এবং গ্রুপ ফলো করবেন। ওইখানে আপনি আপনাদের নিজেদের প্রশ্নগুলো সাবমিট করতে পারেন গ্রুপে। এবং হচ্ছে আমার পেজে যুক্ত থাকলে অনেক নতুন আপডেটস আপনারা পাবেন। সো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে? আচ্ছা, তো দেখেন ১ নাম্বার যে টিপসটা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে ন্যাচারাল এবং কনফিডেন্স থাকা। অর্থাৎ স্বাভাবিক ও আত্মবিশ্বাসী হওয়া। সো অবশ্যই এই বিষয়টা না ধরে রাখতে পারলে আপনি কিন্তু ভালো স্কোর করতে পারবেন না। সো পরীক্ষার সময় নার্ভাস না হয়ে স্বাভাবিকভাবে কথা বলুন। আত্মবিশ্বাস বজায় রাখতে কথা বলার সময় চোখে চোখ মানে আই কনট্যাক্ট রাখা কিন্তু জরুরি। ঠিক আছে? এবং ভুল হলে থেমে না গিয়ে নিজের কথা চালিয়ে যেতে হবে। সো এই ৩ টা জিনিস আপনি মেইনটেইন করবেন স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী হওয়ার জন্য। ২ নাম্বার হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। রেসপন্স দেওয়ার সময় থেমে কথা বলবেন না। একদমই এটা করা যাবে না। থেমে বলা যাবে না। সো ফ্লুয়েন্টলি বলতে হবে। সাপোজ লিঙ্কিং এখানে ওয়ার্ড ইউজ করতে হবে। হাউএভার, মোরওভার, ইন অ্যাডিশন ইত্যাদি ব্যবহার করে উত্তরকে আরো কি করতে হবে? বড় করতে হবে বা সংযুক্ত করতে হবে। আচ্ছা, সাপোজ দেখেন, উদাহরণ হিসেবে বলা যায় তাহলে বুঝতে পারবেন। I enjoy traveling because it helps me relax. Moreover, it allows me to explore new cultures and meet different people. তাহলে আমরা এভাবে দেখেন কথাটাকে না থেমে আমরা মোর ওভার দিয়ে কানেক্ট করে বললাম। ঠিক আছে? এভাবে এটা ফ্লুয়েন্টলি বজায় রাখা যায়। আচ্ছা, তো ফ্লুয়েন্টলি যেভাবেই হোক আপনাকে ধরে রাখতে হবে। মানে আপনার কথা বলার ফ্লোনেসটা ধরে রাখতে হবে। আচ্ছা, নাম্বার ৩ হচ্ছে ভোক্যাবুলারি এবং ফ্রেজের বৈচিত্র্য আনুন। অর্থাৎ এইখানে খুবই গুরুত্বপূর্ণ। এইটাই একটা ট্রিক্স ধরতে পারেন। আপনি স্পিকিং এর ট্রিক্স এটাই ধরতে পারেন যে, আপনি ভোক্যাবুলারি যত ভালো ইউজ করবেন, ইডিয়ম যত ব্যবহার করবেন, ফ্রেজ যত ইউজ করবেন, এক্সামিনার বুঝবে যে এই ব্যক্তির ভিতর কিছু একটা আছে। এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, এই ব্যক্তি ভালো স্পিকিং এর দখল রাখে বা দক্ষতা আছে। সো এইটা মনে করে সে কিন্তু নাম্বার আপনাকে দিবে এবং নাম্বার দিতে বাধ্য। এই কথাগুলো আপনি যখন অ্যাডভান্স ভোক্যাবুলারি দিয়ে কথা বলবেন,
তখন কিন্তু তার এটা ক্যাচ করবে সে। ঠিক আছে? এগুলো ক্যাচ করে তখন কিন্তু আপনাকে আরো ভালো নাম্বার দিবে। সাপোজ আমরা এটা একটা উদাহরণ হিসেবে রেখেছি যে, instead of I like traveling আপনাকে বলতে হবে I am passionate about traveling. ঠিক আছে? তাহলে কি I like না বলে আমি কি বলতেছি? I am passionate about traveling. আচ্ছা, তো এভাবে আপনারা বলবেন লাইক না বলে প্যাশনেট বা আপনি অল্টারনেটিভ কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে? নাম্বার 4 এটা হচ্ছে উত্তর আপনাকে একটু ব্রডেন করতে হবে, একটু বড় করতে হবে। ঠিক আছে? এক লাইনের উত্তর না দিয়ে ব্যাখ্যা এবং উদাহরণ দিতে হবে। অবশ্যই যেকোনো একটা বিষয়ের আপনি উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, সাপোজ আপনাকে বলেছে যে হোয়াটস ইউর ফেভারিট হবি? আচ্ছা, তার আগে বলি যে প্রতিটা উত্তরে আমরা হোয়াট এবং হোয়াই, হাউ অন্তর্ভুক্ত করতে হবে। যে কিভাবে বা কেন এইগুলো যদি আপনি নিজেই অ্যান্সার দিয়ে দেন তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাই না? এগুলো বড় করার একটা সিস্টেম। আচ্ছা, যেমন হোয়াটস ইউর ফেভারিট হবি? মাই ফেভারিট হবি ইজ পেইন্টিং। এটা বলে থেমে গেলে কি ভালো হবে বলেন? তো আপনাকে এটা বলতে হবে যে কখন আপনি এটা শুরু করেছেন, কিভাবে আপনি এটার উপরে ঝুঁকে গিয়েছেন। তো এভাবে আমরা বলতে পারি যে I started it as a teenager and over the years it has become a way to express my emotions. For example, last week I painted a sunset which was inspired by a trip to the beach. তখন এই যে লাস্ট উইক, এই যে লাস্ট মান্থ এগুলো ব্যবহার করলে কি হবে? সে বুঝবে যে আপনি নিজে থেকে বলতেছেন। ঠিক আছে? নট মেমোরাইজড। আচ্ছা, তো এইভাবে আমরা বড় করতে পারি, ওকে? তাহলে হোয়াট, ওয়াই, হাউ এগুলো অন্তর্ভুক্ত করতে হবে আপনাকে। দেন হচ্ছে গ্রামারটা আমরা অলরেডি একবার বলেছি, এটা নিয়ে আর বেশি কিছু বলব না। সো গ্রামারটা ঠিক রাখতে হবে। নাম্বার 6 হচ্ছে উচ্চারণ সঠিক করতে হবে। এটাও একটা টিপস। সো এইজন্য আপনি পডকাস্ট, টেড টক্স, ইংরেজি সিনেমা দেখতে পারেন। সো আপনার উচ্চারণ স্পষ্ট এবং সাবলীল হওয়া জরুরি এবং আপনারা মনে করবেন যে অনেক কিছু, এখানে কিছু নেই। জাস্ট কমন ওয়ার্ডগুলো আপনি যেমন ক কে খ বলেন, প কে ফ বলেন। ঠিক আছে? এগুলো উচ্চারণটাকে আরো স্পষ্ট করবে। ঠিক আছে? তারপরে দেখেন নাম্বার 7 হচ্ছে প্রশ্নের উত্তর সরাসরি দিতে হবে। ওকে? নাম্বার 7 এটা আমরা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দিই। ১ম এই আপনি ক্লিয়ার করে দিবেন। আপনাকে সাপোজ একটা বলল, "ডু ইউ লাইক?" "ইয়েস, আই লাইক।" আ অথবা "আই ডোন্ট লাইক।" সো ১ম এই ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, প্রশ্নের উত্তর সরাসরি কিভাবে দিবেন? যেমন অফ টপিক হলে কিন্তু আবার নাম্বার কমতে পারে। সাপোজ irrelevant অ্যান্সার অনেকেই আমরা দিই। একটা প্রশ্ন করেছে, অন্য টপিকে আমরা অ্যান্সার দিচ্ছি। তাহলে তো হবে না। সো এই বিষয়টা করা যাবে না। আপনাকে সরাসরি ওই টপিকের উপরে অ্যান্সার দিতে হবে। অর্থাৎ প্রশ্ন শুনতে হবে এবং সঠিক উত্তর দিতে হবে। সো যদি না বুঝেন, তাহলে আবারও জিজ্ঞেস করবেন। তারপরেও আপনি অফ টপিকে অ্যান্সার দিবেন না। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 8 হচ্ছে সাম্প্রতিক টপিক নিয়ে চর্চা করতে হবে। সাম্প্রতিক রিসেন্টলি যেসব টপিক আপনার সামনে আসে সেগুলোই করবেন। বিশেষ করে টেকনোলজি রিলেটেড একটা করতেই পারেন। কারণ এখন তো আসলে টেকনোলজি নিয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে? তো দেখেন সাধারণ প্রশ্ন যেমন আপনার পড়াশোনা, কাজ, পরিবার এইগুলো বিষয় তো আপনাকে জানতেই হবে পার্ট 1 এ। আপনার পড়াশোনা, স্টাডি বা ওয়ার্ক বা কাজ বা পরিবার এগুলো নিয়ে আপনাকে ভালো একটা ধারণা রাখতে হবে। যেমন আপনার কিউ কার্ডের উত্তর ২ মিনিট ধরে দিতে হবে। এই বিষয়টা একটু প্র্যাকটিস করে যেতে হবে বাসায় যে আপনি ২ মিনিট ধরে অ্যান্সার দিতে পারছেন কিনা। ৩ নাম্বার হচ্ছে পার্ট 3 তে যেটা আছে যে অ্যাবস্ট্রাক্ট বা অপিনিয়ন বেসড সেসব প্রশ্ন গভীর আলোচনা। যেমন আপনাকে বলতে পারে যে আমাদের দেশে কি মানে আ ইয়ে সুইমিং পুলটা থাকা জরুরি কিনা বা বাচ্চাদের কি সুইমিং শেখানো উচিত কিনা? অথবা বলতে পারে যে আম মানে ছেলে-মেয়ের সমান অধিকার দেওয়া জরুরি কিনা? ঠিক আছে? এভাবে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। সেগুলো আপনার পার্ট 3 তে দেখলে বুঝতে পারবেন বিষয়টা। নাম্বার 9 হচ্ছে স্পিকিং প্র্যাকটিসের রুটিন। ওকে? এটা কিন্তু অনেকে আমরা করি না। সো এটা করতে হবে যে প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট রেকর্ড করে শুনতে হবে। ঠিক আছে? এটা আমি অতিরিক্ত বলেছি বাট একটু যদি কম পান মানে সাপোজ এট লিস্ট ৩০ মিনিট। ২০ থেকে ৩০ মিনিট আপনারা করতে পারেন। ঠিক আছে? বাট এটা যদি রেগুলার করেন, এটা যে এতটা ইমপ্রুভ আনবে আপনার স্পিকিং এ এটা আপনি এখন জানছেন কথাটা কিন্তু এটা প্র্যাকটিস করছেন না। তাহলে তো হবে না। সো আমি যে কথাগুলো বলছি এগুলো অক্ষরে মানেন দেখবেন যে ব্যান্ড এইড আপনার কাছে একদম হাতের মোয়া। ঠিক আছে? এবং বন্ধু, টিচার, পার্টনারের সঙ্গে স্পিকিং প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এরপর হচ্ছে নাম্বার 10 হচ্ছে দ্য লাস্ট ওয়ান ভুল হলে চিন্তা করবেন না। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে টিপসটা আমি ১০ নাম্বারে রেখেছি। কারণ অনেকেই এরপরেও ভুল করবেন। ঠিক আছে? এরপরেও ভুল করবেন কারণ মানুষ মাত্রই ভুল।
তাছাড়া আবার এটা একটা ইন্টারভিউ। তার মানে অবশ্যই ভুল হতে পারে। সো ভুল হলে নিজেকে ঠিক করতে হবে, কিন্তু থামবেন না। থামা বিষয়টা কিন্তু খুবই খারাপ। আপনি থেমে গেলে নাম্বারটা কমে যাবে। সো পরীক্ষক আপনার চেষ্টা এবং ফ্লুয়েন্সি মূল্যায়ন করবে। এখন এই বিষয়টা আপনি যদি ধরে রাখেন এবং আপনি যদি ভুল হয়ে একদম এমব্রেসড ফিল হয়ে আপনি আটকে বসে থাকলেন, এইটা যে কতখানি আরকি নাম্বারটা কম হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সো আপনি ভুল হলে নিজেকে ঠিক করতে পারেন, কারেক্ট করতে পারেন, কিন্তু থামা যাবে না। ঠিক আছে? আবার আপনি স্টার্ট করবেন। আর কখনোই তো আসলে অনেকে আমি মক টেস্ট নিই এর ভেতরে বলে বসে, বাংলাতে প্রশ্ন করে বসে। ঠিক আছে? স্যার আমি আবার বলি। এই যে এই কথাটাও তো বলা যাবে না। আপনি নিজেকে বলে আপনি আবার নিজেকে ট্রাই করেন। ঠিক আছে? নো প্রবলেম। তারা শুধু আপনার অ্যান্সারটাকেই মূল্যায়ন করবে। ওকে? সো দেখেন এই হচ্ছে বিষয়। আপনারা এই ১০ টা টিপ যদি ফলো করেন আশা করি স্পিকিং এ অনেক সুন্দর একটা স্কোর করতে পারবেন। এখন তারপরেও ব্যক্তি বিশেষে হয়। সো আপনার ন্যাচারাল বিষয়টা বজায় রাখতে হবে। দ্যাটস ইট। এখানে ভোকাবুলারি ইউজ করলে বেশ এগিয়ে থাকবেন। ফ্লুয়েন্সি এবং ভোকাবুলারি এই ২ টা বিষয় আপনি খেয়াল করেন। বাদবাকি অটোমেটিক হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিতে হবে। একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্টস তো অবশ্যই করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই আমন্ত্রণ জানালাম। সম্পূর্ণ ভিডিও এবং সবগুলো ভিডিও দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।